হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 24 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো দেখো 71-এর অঙ্কটা এখানে সরল দিয়েছে। তো এই হচ্ছে অঙ্কটা। দেখো সরল করার নিয়ম কি, প্রথমে যে কাজটা সেটা হয় ব্র্যাকেটের, BODMAS বদমাস। ব্র্যাকেট প্রথমে কাজ হবে, তারপরে হবে অফ, অফ কথাটা যেখানে থাকবে সেই কাজটা, তারপরে হবে ডিভাইড মানে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এভাবে পরপর আসে। তাহলে এখানে দেখো প্রথমে ব্র্যাকেটের কাজ, এই অংশটা প্রথমে কাজ হবে, তারপরে হবে ভাগের কাজ। তাহলে দেখো ওপরের অংশটায় আমরা যদি যোগ করি ব্র্যাকেটের অংশটুকু, এই চারটের লসাগু হচ্ছে 2, আর যোগ করলে কথা হবে 1 2 3 4, 4/2। আর এখানে ভাগ আছে, ভাগটাকে গুণ করার জন্য কী করব, গুণ করলে এই 2টা উপরে যাবে, একটা নিচে আসবে, মানে উল্টিয়ে যায়। ভাগ থেকে গুণ করলে ভগ্নাংশটা উল্টিয়ে যায়, এরকম হয়। আর নিচের অংশটা দেখো, নিচের অংশটা যোগ 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 আর ভাগ, এখানে কিন্তু ভাগ আছে আর এখানে কোথাও ব্র্যাকেট নেই, তার মানে প্রথমে ভাগের কাজ হয়, প্রথমে এই দুটো অংশের কাজ হবে, এই দুটো। তাহলে 1/4 ভাগ 1/4, আমরা যদি এখানে গুণ করি তাহলে কী হবে, গুণ করলে পরের ভগ্নাংশটা উল্টিয়ে যায়, মানে 1/4 গুণ 4/1। এখান থেকে এইটুকু অংশটা হবে 1/4 গুণ 4/1। তাহলে কাটাকাটি করলে থাকলো হচ্ছে 1, মানে আমরা এইটুকু অংশের মান পেলাম 1। এবার দেখো আমরা 1 মানে কি 1/1, এবার এই কটা যোগ করবো, শুধু লসাগু হবে 4, 4 1 4, এরপরেরটাও 1 4, তারপরেরটাও 1, তারপরেরটাও 1, একটা দুটো তিনটে চারটে হলো, যোগ এই সম্পূর্ণটার অংশের মান হচ্ছে 1। তার মানে কী হলো, 1 4 4 4, তার মানে 4 হলো। তাহলে কী দাঁড়ালো দেখো, এই দুই কেটে গেল, তার মানে 4/1 থাকলো। আর ভাগ আছে, গুণ করলে সংখ্যাটা উল্টে যাবে, মানে 4টা যাবে ওপরে, আর 4 আর 1 5 6 7 8, 8 থাকবে নিচে। তাহলে দেখো 4 2 8, 2 2 4, মানে উত্তর হলো 2, উত্তর হলো 2, অপশন এ। এরপরে 72-এর দাগেরটা দেখো, 8/6 6/4 5/3 9/5, এদের মধ্যে সবথেকে বড় কোনটা। তো আমাদের প্রথম কাজ হবে এই যে নিচের হর, এই নিচের 6 4 3 5, এই যে হরগুলি, এগুলি লসাগু নেব। লসাগু নেওয়ার পরে প্রত্যেকের সাথে গুণ করব। তো ভগ্নাংশটা এরকম। আর এখানে 6 4 3 5, এর লসাগু আমরা নিলাম 60, প্রত্যেকের সাথে 60 আমরা গুণ করব, এর সাথেও 60, এর সাথেও 60, এর সাথেও 60। তাহলে গুণ করলে কী দাঁড়াচ্ছে দেখো, 6 10 60, 8 10 80। এরপরটা দেখো 4 15 60, 15 6 90। তারপরটা দেখো 3 20 60, 20 5 100। এরপরেরটা 5 12 60, 9 12 108। তাহলে এগুলির মধ্যে সবথেকে বড় কোনটা, অবশ্যই 108 বড়। আর 108 কোনটা ধরেছিলাম আমরা, 9/5, তার মানে সবথেকে বড় হচ্ছে 9/5। এবার যদি প্রশ্ন আসতো সবথেকে ছোটো কোনটা, তাহলে কী হতো, এই যে 80 সবথেকে ছোটো, মানে 8/6। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। এরপরে 73-এর দাগেরটা, এক ব্যক্তি তার সঞ্চিত টাকার 20% বড় ছেলেকে, অবশিষ্ট টাকার 30% ছোটো ছেলেকে এবং বাকি টাকার 10% একটি সেবামূলক কাজে দান করেছে। দান করার পরে যদি তার কাছে 10,080 টাকা থাকে, তাহলে শুরুতে তার কাছে কত টাকা ছিল। তো আমরা এই ধরনের অঙ্ক করার জন্য আমরা মোট টাকাটা, যেহেতু পার্সেন্টে বলেছে, আমরা মোটটা ধরবো 100%। তার কাছে মোট 100% টাকা ছিল, 100%। এবার এই 100%-এর মধ্যে দেখো বড় ছেলেকে দিয়েছে 20%, তাহলে বড় ছেলে কত হলো, 100-র 20% মানে 20, বাকি থাকলে হচ্ছে 80। এই বাকি টাকার দেখো অবশিষ্ট টাকার 30% ছোটো ছেলে, তাহলে ছোটো ছেলে কতটা হবে, 100-র মধ্যে 20 চলে গেলো, 80 বাকি থাকলো। তাহলে এই অবশিষ্ট টাকার মানে এই 80-র 30%, এটা পেলো ছোটো ছেলে। তাহলে কত টাকা পেলো, দুটো শূন্য কেটে গেল, 3 8 24, 80-র মধ্যে 24 চলে গেল, বাকি থাকলো কত,
80 থেকে 24 বিয়োগ করলে 56, 56 হচ্ছে বাকি থাকলো। এই বাকি টাকার মধ্যে দেখো বাকি টাকার 10% সেবামূলক কাজে দান করেছে, আর দান করার পরেও তার কাছে এত টাকা আছে। দেখো শুধুমাত্র এই লাস্টের লাইনটুকু পড়ো, এই যে বাকি টাকা থেকে বাকি টাকার 10% দান করার পরেও তার কাছে 10,800 টাকা আছে। তাহলে এই যে 10% দান করে দিয়েছে, তাহলে থাকলো তার কাছে কত? মোট যদি আমরা 100 ধরি, তাহলে 10% দান করে দিল। তোমরা বেসিকই করো, দেখো 56-র 10%, 56-র 10%, 10/100, একটা শূন্য কাটবে, মানে 5.6। বাকি টাকা হচ্ছে 5.6, এটা হচ্ছে দান করলো। 56-র মধ্যে 5.6 টাকা দান করে দিল। এই দান করার পরেও তার কাছে 10,080 টাকা আছে। তাহলে এখানে 56 থেকে 5.6 বিয়োগ করলে কত হবে? 56 থেকে 5.6 করলে হবে 50.4। এই টাকাটা তার কাছে আছে, কিন্তু বইয়ে বলছে তার কাছে 10,800 টাকা আছে, 10,080 টাকা আছে। তার মানে এই 50.4-এর মানই হচ্ছে 10,080। একের মান কত? উত্তরে দিয়েছে তার কাছে মোট কত টাকা ছিল। আমরা শুরুতে কী ধরেছিলাম? 100। তার মানে 100-র মানটা আমাদের বের করতে হবে। 50.4 ইন্টু 100, দশমিক তোলার জন্য আরেকটা শূন্য। 504 2-এ 1008, তার মানে কত হলো? 20,000। শুরুতে তার কাছে 20,000 টাকা ছিল। এটাই উত্তর, অপশন এ। এরপরে 74-এর দাগেটা দেখো, 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:7:9। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56 বছর। বর্তমানে তাদের বয়স কত? দেখো উত্তর আমাদের বর্তমানে চেয়েছে, আবার যে অনুপাতটা দেওয়া আছে সেটাও বর্তমানে। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? এই যে তাদের বয়সের যোগফল, এই যোগফলটাকেও বর্তমানে আনতে হবে, তবেই তো সমান করতে পারবো। তাহলে প্রথমে এদের যোগফলটাকে সমান করব, মানে বর্তমানে আনবো। 8 বছর আগে 3 জনের বয়সের যোগফল 56, তাহলে বর্তমানে কত হবে? 3 জন আছে, ধরো এ বি সি, 3 জন আছে। 8 বছর আগে 56 বছর বয়স, তাহলে বর্তমানে কত হবে? প্রত্যেকেরই 8 করে বাড়বে, মানে এর যদি 8 বছর বাড়ে, বি এরও 8 বাড়বে, সি এরও 8 বাড়বে। তাহলে আমরা মোট কত বাড়লো? 8 বছর আগে ছিল 56, বর্তমানে তাহলে মোট 24 বাড়লো। 8 8 8, 3বার 8 বাড়লো, 3 জনের মোট 24 বাড়লো, তাহলে হলো হচ্ছে 80। বর্তমানে 3 জনের মোট বয়স হলো 80, আর 3 জনের অনুপাত বলে দেওয়া আছে 4:7:9। বলেছে তাদের বর্তমান বয়স কত। তাহলে এখানে মোট যোগফল হলো 80, আর এখানে কত হলো মোট? 4 আর 7 11, 11 আর 9 20। তাহলে আমরা লিখতে পারি 20 সমান হচ্ছে 80। একে কত হবে? 80/20 মানে 4। এবার এই 4 পেলাম, এই 4-এর সাথে অনুপাতগুলি গুণ করে দিলেই উত্তর বেরিয়ে যাবে। 4 4-এ 16, 4 7-এ হচ্ছে 28, 4 9 হচ্ছে 36, 16:28:36। এটাই উত্তর, অপশন সি। এরপরে 75-এর দাগেরটা, একটি চৌবাচ্চার নিচে একটি ছিদ্র রয়েছে যা দিয়ে জল পড়ছে। একটি কল 3 ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি করতে পারে এবং নিচের ছিদ্রটি 5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চা খালি করতে পারে। যদি কল ও ছিদ্র উভয়ই খুলে দেওয়া হয়, তাহলে খোলা চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি করতে কত সময় লাগবে? দেখো যেহেতু দুটি আলাদা জিনিস বলেছে, একটা ভর্তি করছে, একটা খালি করছে। এই যে 3 ঘন্টায় ভর্তি করছে, আর ছিদ্র থাকার জন্য 5 ঘন্টায় খালি হয়ে যাচ্ছে। তাহলে আলাদা চিহ্ন হলে শুধুমাত্র বিয়োগ করে দিলে উত্তর বেরিয়ে যাবে। তাহলে দেখো প্রথমে কী ছিল? 1/3 বিয়োগ 1/5। এটা ভর্তি করছে, এটা খালি করছে। আলাদা যখন কিছু বলে, যদি এখানে বলতো যে দুটোই ভর্তি করছে, তাহলে যোগ করতাম। যদি বলতো দুটোই খালি করছে, তাহলে যোগ করতাম। কিন্তু এখানে বলেছে একটা ভর্তি, একটা খালি। আলাদা কিছু বললেই বা আলাদা চিহ্ন বললেই আমরা শুধুমাত্র বিয়োগ করে দেবো। 3 আর 5-এর লসাগু হচ্ছে 15, 3 5-এ 15, 5 3-এ 15, 2/15 অংশ। উত্তরে আমাদের লিখেছে ঘন্টা, তো অংশকে ঘন্টা করলে কী হবে? উল্টে যাবে, মানে 15/2। 15/2 মানে 7.5 বা 7.5। এটাই উত্তর, 7.5 ঘন্টা, অপশন সি। এরপরে 76-এর দাগেটা দেখো, 36টি কমলালেবু বিক্রি করার পর একজন বিক্রেতার 4টি কমলালেবুর বিক্রয় মূল্য ক্ষতি হয়, তার ক্ষতির শতকরা হার কত বা হিসাব কত? তো দেখো এই অঙ্ক করার জন্য আমরা কী করব? এই যে 36টি কমলালেবু বিক্রি করেছে, আমরা ধরবো প্রত্যেকটি কমলালেবুর দাম 1 টাকা। প্রত্যেকটি কমলালেবুর দাম 1 টাকা ধরবো। তাহলে 36টি বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য কত হবে?
বিক্রয় মূল্য 36টি জিনিস 1 টাকা করে দাম, মানে 36 গুণ 1, বিক্রয় মূল্য পেলাম 36 টাকা। আর কি বলেছে, বিক্রেতা 4টি কমলালেবুর সমান বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। এই যে ক্ষতি হয়, তার মানে ক্ষতি কত হলো, 4টির সমান 4 গুণ 1, 4টি 1 টাকা করে দাম, 4 গুণ 1 4 টাকা। তাহলে একটা জিনিস তুমি বিক্রি করলে 36 টাকায়, 36 টাকায় বিক্রি করার ফলে 4 টাকা ক্ষতি হয়ে গেল। তাহলে কত টাকা কিনে নিয়ে এসেছিল জিনিসটা? অবশ্যই 36 যোগ 4 মানে 40 টাকায়। ক্রয় মূল্য 40 টাকা, 36 যোগ 4। এবার দেখো সম্পূর্ণ জিনিসটা মিলে যাচ্ছে। 36 টাকা কিনে নিয়ে আসার পরে 40 টাকা কিনে নিয়ে আসার পরে 36 টাকা বিক্রি করলে, এর ফলে 4 টাকা ক্ষতি হলো। তাই তো এখানে ক্ষতি হলো, 40 বিয়োগ 36 4, মিলে গেল। এবার উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, বলছে ক্ষতির শতকরা হার কত। তাহলে 40 টাকা জিনিসটা তুমি 36 টাকা বিক্রি করলে, এর ফলে 4 টাকা ক্ষতি হলো। তাহলে 40-এর ক্ষতি হয় 4, 1-এ কত, 100-এ কত, ব্যাস এইটুকুই। 10% ক্ষতি। তো তোমাদের বোঝালাম বলে এতটা সময় লাগলো, নাহলে এইটুকু করার কোনো দরকারই ছিল না। তোমরা যখন বুঝে যাবে তখন তোমাদের শুধুমাত্র এইটুকু করলেই উত্তর বেরিয়ে যাবে। তো এখানে 10% অপশন এ সঠিক উত্তর। এরপরে 77 দাগেরটা, একটি বস্তুর চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 8,750 টাকা বিক্রি করায় দেখা গেল যে সে তার ক্রয় মূল্যের 25% লাভ করেছে। তাহলে বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল? চিহ্নিত মূল্য মানে কোনো জিনিসের উপর যে দামটা লেখা থাকে, স্টিকার মেরে যে লেখাটা থাকে সেটা। তো এখানে দেখো আমরা শেষের থেকে করব। শেষে কি বলেছে, বস্তুটি 8,750 টাকায় বিক্রি করা দেখা গেল তার ক্রয় মূল্যের 25% লাভ করেছে। তার মানে কি, এই যে এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্যের 25% লাভ মানে কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 125 টাকায় বিক্রি করেছো, তবেই তো 25% লাভ হবে। তাহলে 125-এর মান বলে দেওয়া আছে 8,750। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব, একে কত, 100-এ কত। দেখো 125 সাথে হচ্ছে 875, তার মানে এখানে 7 হলো আর একটা শূন্য থাকলো, 70 গুণ 100 মানে 7,000। এটা পেলাম ক্রয় মূল্য। এবার দেখো প্রথমে লাইন আসো, বলেছে একটি বস্তুর চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি এত টাকায় বিক্রি করলো। তার মানে প্রথমের লাইনটুকুর জন্য আমরা যদি ধরি যে ধার্য মূল্য হচ্ছে, বা লেখা আছে যেটা, সেটা হচ্ছে 100 টাকা, ধার্য মূল্য 100 টাকা। এবারে দেখো বলেছে চিহ্নিত মূল্যের 30% ছাড় পেয়ে, মানে এই যে ধার্য মূল্য যেটা লেখা আছে এর 30% ছাড়, 130% ছাড় মানে কত, 70%। তাহলে 70-এর মান হচ্ছে 7,000, 70-এর মান 7,000। একে কত, উত্তরে আমাদের চেয়েছে চিহ্নিত মূল্য বা বিক্রয় মূল্য, বা চিহ্নিত মূল্য বা ধার্য মূল্য, মানে এই 100-র মান, 100-র মান আমাদের চেয়েছে। তাহলে 70 হলো নিচে ইন্টু 100, একটা শূন্য কেটে গেল, 7 1000 মানে 10,000 সঠিক উত্তর। ধার্য মূল্য 10,000, অপশন সি সঠিক উত্তর। এরপরে 78-এর দাগেটা দেখো, একটি স্কুলের ছাত্র সংখ্যা 10% ছাত্রী সংখ্যার 1/4-এর সমান, তাহলে তাদের অনুপাত কত? তো এখানে যেমন বলেছে সেইটুকুই করবো আমরা। ছাত্র সংখ্যার 10%, এই যে ছাত্র, এটা 10%, 10% মানে কি 10/100। আর বলেছে ছাত্রী সংখ্যার 1/4, এটা কিছুই বলেনি পার্সেন্ট, এই দুটো সমান, তার মানে মাঝখানে সমান দিয়ে দেবো, সমান বলেছে। এবার দেখো একটা শূন্য কেটে গেল, এবার কী আসলো, এটা সমান আসলো। আমাদের উত্তরে চেয়েছে অনুপাত, তাহলে সমান থেকে অনুপাত করতে গেলে কী করতে হয়, সংখ্যাটাকে উল্টিয়ে দিতে হয়। 1/10 আছে, 10/1 করবো, নিচে 1 দেওয়াই যায়, না দেওয়াই যায়, 10 করবো। আর 1/4 আছে, এটাকে 4/1 করবো, এটাও একই, নিচে 1 না দিলেও হবে। তো 10:4 পেলাম। এটা কিন্তু অনুপাত নয়। অনুপাত মানে কি, দুটি সংখ্যাকে মানে যতক্ষণ পর্যন্ত কাটাকাটি যাবে ততক্ষণ কাটতে হবে, যখন আর কাটাকাটি যাবে না সেটা হচ্ছে অনুপাত। তাহলে 10:4, এটা কাটাকাটি যাবে, 2 দিয়ে যাবে, 2 2 4, 2 5 10, 5:2, এটাই উত্তর, অপশন বি। এরপরে 79 দাগেরটা দেখো, রাম 21,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো, কয়েক মাস পর শ্যাম 36,000 টাকা দিয়ে ওই ব্যবসায় যোগদান করলো।
যদি বছরের শেষে তাদের লভ্যাংশ সমান ভাগে ভাগ হয় তবে কত মাস পরে শ্যাম ব্যবসায় যোগ দিয়েছিল? তো দেখো, দুজন আছে, একটা হচ্ছে রাম আর একজন হচ্ছে শ্যাম। এদের কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে? 21,000 আর 36,000। আমরা কী করবো, কাটাকাটির সুবিধার জন্য এটাকে আমরা ভেঙে নেব, মানে অনুপাতে করে নেব। 21,000 আছে, এর লাস্টের 3টে সংখ্যা কেটে দিলাম, 3টে শূন্য। 36,000 3টে শূন্য কেটে দিলাম। এবার দেখো এটাকে আরও কাটাকাটি যাবে, 3 7 21, 3 12 36, আর যাবে না। তাহলে রামের লভ্যাংশের বিনিয়োগের অনুপাত হচ্ছে 7, শ্যামের হচ্ছে 12। এটুকু আমরা পেয়ে গেলাম। এবার দেখো এখানে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে বিনিয়োগ সমান লভ্যাংশ বাই সময়। আর এটাকে যদি সলভ করি তাহলে কী হয়, বিনিয়োগ ইন্টু সময় সমান লভ্যাংশ। এটা তোমরা মনে রাখো। এটা কী পেলাম, এটা হচ্ছে বিনিয়োগ। এবার দেখো সময়টা আমাদের জানতে হবে। সময়টা কী বলেছে, 21,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে, কয়েক মাস পর শ্যাম যোগ হয়, কয়েক মাস পর। তার মানে কি, একটা বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত কে কাজ করেছে? রাম করেছে। প্রথমে রাম শুরু করেছে, শেষ পর্যন্ত করেছে। আর শ্যাম কী করেছে, কয়েক মাস পরে যোগ দিয়েছে। তার মানে শ্যাম কিন্তু সম্পূর্ণ কাজ করেনি, মানে একটা বছরের সম্পূর্ণ বছর কাজ করেনি। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করেছে হচ্ছে রাম। আমরা লিখব রামের নিচে 12 মাস, এক বছরে 12 মাস, তাই 12 মাস কাজ করেছে রাম। এটা হচ্ছে সময়। তাহলে আমাদের শ্যামের সময়টা যে বের করতে হবে, শ্যাম কত মাস খেটেছে, আমরা ধরলাম শ্যাম এক্স মাস খেটেছে। এটা কিন্তু খেটেছে ধরেছি, খেটেছে। আমরা কিন্তু এক্সটা ধরে নিই যে এক্স মাস পরে যোগ দিয়েছে, আমরা ধরেছি এক্স মাস খেটেছে। রাম খেটেছে 12 মাস, শ্যাম খেটেছে এক্স মাস। তাহলে দেখো 7 12 84, এটা কত হবে? দেখো এটা জানার জন্য কী করতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে যে যদি বছরের শেষে তাদের লভ্যাংশ সমান হয়, বছরের শেষে এদের লভ্যাংশ সমান, এটা তো লভ্যাংশ। তাহলে রামের যদি 84 হয়, শ্যামেরও 84 হবে, এটা এখানে বলা আছে। তাহলে এক্সের মান আমরা এখান থেকে বার করতে পারবো। কীভাবে বার করব? দেখো এখানে আমরা কি বলেছিলাম, বিনিয়োগ ইন্টু সময় সমান লভ্যাংশ। বিনিয়োগ হচ্ছে 12, সময় ধরলাম এক্স, ইন্টু লভ্যাংশ মানে 84। কাটাকাটি যাবে, দেখো 12 7 84, এক্স সমান পেলাম 7, এক্সের মান পেলাম 7। এই 7টা কি, 7 মাস হচ্ছে খেটেছে। উত্তরে কিন্তু আমাদের খেটেছে চাইনি, বলেছে কত মাস পরে শ্যাম ব্যবসায় যোগ দিয়েছে। তাহলে একটা বছর যদি হয়, প্রথম থেকে তো শ্যাম যুক্ত হয়নি, কয়েক মাস পরে যুক্ত হয়েছে। একটা বছরের মধ্যে 7 মাস সে খেটেছে, তার মানে কত মাস পরে যোগ দিয়েছে? অবশ্যই 12 বিয়োগ 7 মানে 5 মাস পরে যোগ দিয়েছে, 5 মাস পরে। এটাই উত্তর, অপশন ডি। এরপরে দেখো 80 দাগেরটা, একটি চৌবাচ্চা এ বি সি 12 15 20 মিনিটে ভর্তি করে। এ নাহলে সবসময় খোলা থাকে, আর বি আর সি পালা করে খোলা হয় 1 ঘন্টা পর পর। তাহলে সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে আমরা যেভাবে লিখি, প্রথমে এ বি সি তিনজন, এর হচ্ছে 12 দিনে 12 ঘন্টায়, বি হচ্ছে 15 ঘন্টায়, সি হচ্ছে 20 ঘন্টায়। এদের লসক আমরা নিয়ে নেব, 12 15 20 লসক হচ্ছে 60। এবার দেখো ক্ষমতা এদের পেয়ে যাবো, ক্ষমতা এর ক্ষমতা কত হবে, 60/12 মানে 5। বি এর হচ্ছে 60/4, 60/15 4। সি এর হচ্ছে 60/20 মানে 3। এদের ক্ষমতা আমরা পেয়ে গেলাম। কিন্তু এরা পরপর বলেনি, বলেছে কি এ সবসময় খোলা আছে, মানে একটা কাজ যদি শুরু হয় এ এ এ এ প্রথম থেকে শেষ পর্যন্ত খোলা এ। আর বি আর সি পালা করে, মানে বি একদিন প্রথমে এর সাথে থাকছে, তারপরে এর সাথে থাকছে সি, তারপর আবার বি থাকছে, তারপর আবার সি থাকছে, মানে পালা করে থাকছে। এর সাথে একদিন বি থাকছে, একদিন সি থাকছে, এ প্লাস বি এ প্লাস সি, এ প্লাস বি এ প্লাস সি। এই যে প্যাটার্নটা যাচ্ছে এ প্লাস বি এ প্লাস সি, এ প্লাস বি এ প্লাস সি, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটুকু তোমাদের ধরতে হবে। তাহলে দেখো প্রথম দিনে এই দুজনে করলো, দ্বিতীয় দিনে এই দুজনে করলো, তাহলে মোট কত দিন হলো? মোট 2 দিন বা 2 ঘন্টা হলো। আর কত ইউনিট হলো? প্রথমের দিনে দেখো এ প্লাস বি, মানে এখানে কত এ প্লাস বি, 5 যোগ 4, প্রথমের টুকু তো হলো 9। তারপর আছে এ প্লাস সি, এ হচ্ছে 5, সি হচ্ছে 3, 5 আর 3 8। তাহলে মোট কত ইউনিট হলো? 9 যোগ 8 17 ইউনিট। আর মোট কত ইউনিট কাজ আমাদের? মোট হচ্ছে 60 ইউনিট। 60 ইউনিটের মধ্যে 17 ইউনিট করলো 2 দিনে 2 ঘন্টায়। তাহলে 17 ইউনিট করে 2 ঘন্টায়, একে কত? এবার তোমাদের এই 60-এর নিচে এমন একটা সংখ্যা নিতে হবে যেন 17 দিয়ে ভাগ যায়। তাহলে 60-এর নিচে দেখো 51 আছে,
যেটা 60 দিয়ে ভাগ যাবে। তার মানে 51 ইউনিট কতদিনে করবে? 17 ইন্টু 51, 17 3 51 মানে 6 ঘন্টা। 51 ইউনিট করলো 6 ঘন্টায়। এবার কাজটা শেষ হলো, মানে এ প্লাস বি এ প্লাস সি, এভাবে এ প্লাস সি পর্যন্ত কাজ শেষ হলো। এবার আবার প্রথমে কে আসবে কাজে? এ প্লাস বি করবে। তাহলে দেখো এ প্লাস বি, এ প্লাস বি মানে কত? 5 যোগ 4 9 ইউনিট। এ প্লাস বি 9 ইউনিট করবে 1 ঘন্টায়। আমাদের বাকি ছিল কত ঘন্টা, কত ইউনিট? 51 ইউনিট পর্যন্ত হয়েছে, 60-এর মধ্যে 51 হয়েছে, বাকি ছিল 9 ইউনিট। সেই 9 ইউনিটটা এ প্লাস বি 1 ঘন্টায় করে দিল। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটা ভর্তি হতে কত সময় লাগলো? এই যে 6 ঘন্টা আর 1 ঘন্টা, মোট 7 ঘন্টা সময় লাগলো। এটাই উত্তর, অপশন ডি। এরপর 81 দাগেরটা দেখো, 2014 সালের 12ই সেপ্টেম্বর মঙ্গলবার যদি হয়, তাহলে 2021 সালের 25 সেপ্টেম্বর কোন দিন? তো এর জন্য তোমাদের কী জানতে হবে? এর জন্য তোমাদের জানতে হবে যে সাধারণ বছরে মোট একটা এক্সট্রা দিন থাকে, মানে 12ই সেপ্টেম্বর 2014 যদি মঙ্গলবার হয়, 12ই সেপ্টেম্বর 2015 হবে বুধবার, একদিন করে বাড়বে। কিন্তু যদি লিপ ইয়ার হয়, লিপ ইয়ারের জন্য 2 দিন বাড়ে। তো এবার দেখো অঙ্কের দিকে আসো। 12ই সেপ্টেম্বর 2014 কী বার ছিল? মঙ্গলবার। এবার 1 করে বাড়বে সাধারণ বছরের জন্য, আর লিপ ইয়ার হলে 2 বাড়বে। তো 2014 থেকে 15টা সাধারণ বছর 1 বাড়লো, যোগ এরপরে 16টা কি লিপ ইয়ার? অবশ্যই লিপ ইয়ার, তার জন্য 2 বাড়লো। এরপরে 17 সাধারণ বছর 1 বাড়লো, 18 সাধারণ বছর 1 বাড়লো, 19 হচ্ছে সাধারণ বছর 1 বাড়লো, 20 হচ্ছে লিপ ইয়ার 2 বাড়লো, 21 হচ্ছে সাধারণ বছর 1 বাড়লো। তাহলে এটা কী বাড়লো? আচ্ছা, তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি যে লিপ ইয়ার বা সাধারণ বছর কী করে বুঝছি আমরা? এই যে সম্পূর্ণ বছরটাকে 4 দিয়ে ভাগ করবে, যদি সম্পূর্ণভাবে কাটাকাটি হয়ে যায় বা মিলে যায় তাহলে হচ্ছে লিপ ইয়ার, আর যদি না মিলে তাহলে লিপ ইয়ার নয়। তো এবার দেখো কী বার আসলো? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। এটা কি পেলাম আমরা? 12ই সেপ্টেম্বর 2021, 12ই সেপ্টেম্বর 2021 হচ্ছে বৃহস্পতিবার। উত্তরে আমাদের চেয়েছে 25শে সেপ্টেম্বর কী বার ছিল 2021-এর। তাহলে এই যে 12ই সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর কতদিন থাকলো? বৃহস্পতিবার, বৃহস্পতির সাথে 7 যোগ করলে সেটাও বৃহস্পতি, তার মানে কতদিন আসলো? 12 আর 7 হচ্ছে 19 তারিখ, 19 তারিখে আসলো হচ্ছে বৃহস্পতি। আর উত্তরে আমাদের চেয়েছে যে 25 তারিখে কী হবে? তাহলে বৃহস্পতির সাথে তোমরা 5 যোগ করো, 6 যোগ করো। 6 যোগ করলে কী হবে? বৃহস্পতি যোগ 6, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। এটাই উত্তর। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি। এরপরে 82 দাগেরটা দেখো, নিচের অঙ্কটির মান নির্ণয় কর। √81 গুণ 3 বিয়োগ √16 গুণ 4। তো দেখো এটা খুব সহজ। √81 মানে কত? প্রথমের অংশটুকু এই ব্র্যাকেটের, √81 মানে 9 গুণ 3 বিয়োগ √16 গুণ 4 মানে √16 মানে কত? 4 গুণ 4 বাই, আবার দেখো √16 আছে, √16 মানে 4 গুণ 4 বিয়োগ √81 মানে 9 গুণ 3। ব্যাস, এটুকু আমরা পেয়ে গেলাম। এবার দেখো 9 3 27 বিয়োগ 4 4 16, নিচে আছে 16 বিয়োগ 3 9 27। তাহলে 27 থেকে 16 বিয়োগ করলে কত হবে? 16 10 26 আর 27 11 বাই, এখানে হবে -11, তার মানে কেটে গেল, শুধু থাকলো -1। এটাই উত্তর, -1, অপশন ডি। এরপরে 83 দাগেটা দেখো, এটা একটু আলাদা অঙ্ক। y সমান 3x যোগ 12 এবং y এর মান দেওয়া আছে 5, তাহলে x এর মান কত? তো এটা খুবই সহজ, এটা আলাদা অঙ্ক নয়, অন্য একটা অঙ্ক আছে। তো এই যে এই সমীকরণটুকু আমরা শুধু লিখে দেবো, এই সমীকরণটুকু, সেখানে y এর মান দিলেই আমরা x এর মান পেয়ে যাব। কীভাবে করবো দেখো,
ওয়াই সমান 3x যোগ 12। এবার পরের লাইনেই বলা আছে ওয়াইয়ের মান হচ্ছে 5, তাহলে ওয়াইয়ের জায়গায় লিখলাম 5 সমান 3x যোগ 12। 3x সমান কী হবে, 5 থেকে 12 বিয়োগ করলে -7, তাহলে x সমান আমরা পেলাম -7/3। এটাই উত্তর। আমাদের এক্সের মানে চেয়েছে এখানে -7/3, অপশন ডি। এরপর 84 দাগেরটা 3x যোগ 4y যোগ 9 সমান 0। আর একটা সমীকরণ বলা আছে 3x যোগ 4y যোগ 7 সমান 0। তাহলে সমান্তরাল সরলরেখায় দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তো দেখো এই জন্য একটা নিয়ম আছে, যখন এরকম থাকবে দুটো সমীকরণ, যখন এরকম থাকবে, যখন ax প্লাস by প্লাস c1 সমান 0 আর ax প্লাস by প্লাস c2 সমান 0 হবে, তখন দূরত্ব সমান কী হবে? দূরত্ব সমান c2 মাইনাস c1 বাই রুট a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ার। এটা হবে মোড। আচ্ছা, এই মোড মানে কি? এই যে পাশে দুটো চিহ্ন দিলাম, মোড মানে কি? মোড মানে হচ্ছে যদি চিহ্নটা মাইনাসে আসে তাহলে সেটা প্লাসে করে দেবে। তো এবার দেখো আমাদের এটা বুঝতে হবে এ মানে কি, বি মানে কি, সি মানে কি। দেখো ax প্লাস by, এখানে এ মানে কত? এ মানে হচ্ছে 3, প্রথমে এটা এ মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে 4, এই যে প্রথম সমীকরণটায়, আর c1 মানে হচ্ছে 9 দ্বিতীয়টায়। এ মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে 4, সি মানে হচ্ছে 7। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানেও এ এর মান যা, এখানেও এর মান তাই, এখানেও বি এর মান যা, এখানেও বি এর মান তাই। যদি এখানে তো বলে দেওয়া আছে, সমান দেওয়া আছে, অসুবিধা নেই, কিন্তু যদি অন্য প্রশ্নে এই দুটো সমান না থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে এই দুটোকে সমান করা, মানে 3x 4y এই দুটোকে যেন সমান থাকে। প্রথম কাজ হবে সমান করা, তারপর অন্য কাজ। তো এখানে আমাদের সমান করাই আছে, তাই অসুবিধা নেই, শুধুমাত্র আমাদের এখানে মান বসিয়ে দেবো। c2 মানে কত? 7 বিয়োগ 9, আর নিচে আছে রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এ মানে হচ্ছে 3 স্কোয়ার, বি মানে হচ্ছে 4 স্কোয়ার। 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার মানে 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, রুট 25। এটা হচ্ছে মোট। তাহলে থাকলো -2, এটা থাকলো 5। তো মোট যেহেতু আছে তাই মাইনাস থাকবে না, শুধুমাত্র 2/5 হবে। এটাই উত্তর, 2/5, অপশন সি সঠিক উত্তর। এরপরে 85 দাগেরটা একটি দুর্গে 840 জন সৈন্যের 70 দিনের খাদ্য মজুদ আছে। 10 দিন পর আরও 210 জন সৈন্য দুর্গে এলো। অবশিষ্ট খাদ্য সকল সৈন্যের আরও কতদিন চলবে? তো দেখো এটা আমরা M1 D1 T1 বাই W1 এই নিয়মে করব, কিন্তু একটু আলাদাভাবে করব, একটু তোমাদের বুঝতে হবে। দেখো প্রথমে কী আছে, M1 মানে 840 জন M1। D1 বলে দেওয়া নেই, D1 বলা আছে 70 দিন, তাহলে এটা কী হলো? সম্পূর্ণ। মোট 840 জন সৈন্য ছিল, 70 দিনের খাদ্য ছিল, এটা সম্পূর্ণ হলো, মোট সমান। তাহলে এদিকে যখন মোট হলো তার মানে এদিকেও আমাকে মোট করতে হবে। কিন্তু দেখো এখানে কি বলেছে, 10 দিন পর আরও 210 জন যুক্ত হলো, 10 দিন পর। তার মানে কি 840 জনের 70 দিনের খাদ্য ছিল, 10 দিন পর। তার মানে এই যে প্রথম 10 দিন, এই 10 দিন কিন্তু 840 জন সৈনিক খাবার খেয়েছে, তার মানে এটার এম হবে হচ্ছে 840, 10 দিন খেয়েছে, এটুকু হলো। এবার বলেছে 10 দিন পরে আরও 210 জন যুক্ত হলো, যোগ। আগে কতজন ছিল? 840 জন, আর 10 দিন পরে 210 জন যোগ হয়েছে কিন্তু, তার মানে 840 যোগ 210 মানে 1050। এই যে যোগ হলো অবশিষ্ট খাদ্য সকল সৈন্যর, মানে এই যে 1050 জনের কতদিন চলবে? আমরা ধরলাম x দিন চলবে, ব্যাস, শুধুমাত্র এইটুকুই। তাহলে দেখো 840 গুণ 70 বিয়োগ 840 গুণ 10 সমান 1050x। তাহলে এখান থেকে আমরা 840 কমন নিতে পারবো, কমন নিলে 70 বিয়োগ 10 থাকবে মানে 60, আর এটা গুণ আকারে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে, 1050 সমান এক্স। এখান থেকে আমরা এক্সের মান বার করতে পারবো। তো দেখো 0 0 কেটে গেল, আর এখানে
21 দিয়ে কাটাকাটি যাবে, 21 5-এ 105, 21 4-এ 84, আর একটা শূন্য, 5 8-এ 40, তাহলে 8 6 48, এক্স সমান পেলাম 48, 48 দিন চলবে, এটাই উত্তর, অপশন বি। এরপরে 86 দাগেরটা দেখো, একটি জমি 18,700 টাকায় বিক্রি করে জমির মালিকের 15% ক্ষতি হয়, তার মানে কি 100 টাকা যদি কেনে তাহলে 15% ক্ষতি মানে 85, এই 85-র মানই বলে দেওয়া আছে 18,700। একে কত, উত্তরে আমাদের চেয়েছে কত টাকায় বিক্রি করলে মালিকের 15% লাভ হবে, তার মানে 15% লাভের মানটা বের করতে হবে, 115। এবার দেখো এই 85 দিয়ে কিন্তু কাটাকাটি যাবে, 17 দিয়ে, 17 5-এ 85, 17 1-এ 17, 17 1-এ আর দুটো শূন্য, 5, এখানে 5 দিয়েও কাটাকাটি যাবে, 5 23-এ, এবার 11 গুণ 23 মানে 253 আর দুটো শূন্য, 25,300, এটাই সঠিক উত্তর, 25,300, অপশন সি। এরপরে 87 দাগেরটা, একটি নম্বরকে যদি প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হয় তবে নম্বরটির কী পরিবর্তন হবে? তো এটা খুবই সহজ, তোমরা নিজেরা করবে। প্রথমে কমিয়েছে মানে কি -10 + 10, তবে বাড়িয়েছে -10 + 10, তারপরে কী করে -10 গুণ +10 বাই 100, এভাবে তোমরা নিজেরা করে নেবে। এরপর 88 দাগেরটা দেখো, দুটি ট্রেন দ্রুতির অনুপাত হচ্ছে 7:8, দ্বিতীয় ট্রেনটি 4 ঘন্টায় 400 কিমি যায়, প্রথমটির দ্রুতি কত? তো দেখো দুটো ট্রেন আছে, অনুপাত হচ্ছে 7:8, আর কি বলছে দ্বিতীয়টি 4 ঘন্টা যায় 400 কিমি, তাহলে দ্বিতীয়টির গতিবেগ আমরা পেয়ে যাব, দ্বিতীয়টি 4 ঘন্টা যাচ্ছে 400 কিমি, 1 ঘন্টায় কত যাবে? 400/4 মানে 100, 100 কিমি/আওয়ার, 100 কিমি/আওয়ার পেলাম এখানে, আর অনুপাতের হিসাবে বলে দেওয়া আছে 8, তার মানে 8-এর মানই হচ্ছে 100, একে কত, উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, বলেছে প্রথমটির দ্রুতি কত, প্রথমটি মানে কত 7, 7-এর মানটা আমাদের বের করতে হবে, ইন্টু 7, 4 2 8, 4 25-এ 100, এবার 25 গুণ 7 মানে 175, 175/2, কাটাকাটি বলে দেখো 2 8-এ 16, 2 7-এ 14, 87.5, এটাই উত্তর, 87.5, অপশন ডি। এরপরে 89 দাগেরটা দেখো, একটি পরীক্ষায় পায়েল ইংরাজি, অঙ্ক, হিন্দি আর অঙ্কন 4টি বিষয় আছে, ইংরাজি, অঙ্ক, হিন্দি আর হচ্ছে অঙ্কন ড্রয়িং, 4টি বিষয়ে গড় হচ্ছে 50, তাহলে 4টি বিষয়ের গড় যদি 50 হয় মোট কত হবে? 50 গুণ 4, 4টি বিষয়ে তাই 4 গুণ মানে 200, 4টি বিষয়ের মোট পেলাম 200। পরের লাইনে দেখো, আবার অঙ্ক, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, হাতের কাজ, অঙ্ক, বিজ্ঞান সায়েন্স, সমাজবিজ্ঞান সোশ্যাল সায়েন্স আর হচ্ছে হাতের কাজ, এই 4টি বিষয়ের গড় হচ্ছে 70, এখানেও 4টি বিষয়, গড় যদি 70 হয় মোট কত হবে? 70 গুণ 4, 280। এবার দেখো পরের লাইনে বলেছে যদি এই 7টি বিষয়ের গড় হচ্ছে 58 হয়, 7টি বিষয়, আচ্ছা এখানে দেখো 1 2 3 4টে, 1 2 3 4টে, মোট 8টা বিষয়, কিন্তু 7টা বিষয় বললাম কেন? কারণ এই যে ম্যাথ, এখানেও ম্যাথটা একবার কাউন্ট হয়েছে, এখানেও ম্যাথটা একবার কাউন্ট হয়েছে, সেই জন্য এখানে 7টা ধরা হয়েছে। এবার দেখো আমাদের এখানে মোট কত হলো? 8টা বিষয় হলো, 8টা বিষয়ের মোট কত হলো? 200 আর 280 মানে 480, 8টির মোট হলো 480, এখানে কিন্তু দুটো ম্যাথ আছে, আর পরে বলেছে 7টি বিষয়ের মোট কত হবে? 7টির গড় বলে দিয়েছে 58, তার মানে 58 গুণ 7 মানে হচ্ছে 406, এখানে কিন্তু ম্যাথ একবার আছে আর এখানে ম্যাথ দুবার আছে, তাহলে এটা থেকে যদি বিয়োগ করি তাহলে কিন্তু একটা ম্যাথ পেয়ে যাব, তাহলে 480 থেকে 406 বিয়োগ করলে পাবো 74, এটাই হচ্ছে ম্যাথ। উত্তরে আমাদের কী চেয়েছে? অঙ্কে সে কত নম্বর পেয়েছে, মানে এটাই উত্তর হবে 74, অপশন এ। এরপর 90 দাগেরটা দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেমি, কর্ণ 13 সেমি, ক্ষেত্রটির পরিসীমা কত? পরিসীমা দেখো, প্রথমে একটা আয়তক্ষেত্র আমরা জেনে নিই, এটা হচ্ছে আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য সমান হয়, এটাও সমান এটাও সমান,
প্রস্থ মানে এই বাহুটার সমান এই বাহুটার সমান। এবার দেখো বলেছে কি এখানে প্রস্থ হচ্ছে 5 আর একটা কর্ণ বলেছে 13, কর্ণ 13, এটা ধরলাম 13। এবার তোমরা যারা ট্রিপলেট জানো তোমরা তো দেখা মাত্রই বলে দিতে পারবে যে এই বাহুটা কত হবে। আর তোমরা যারা জানো না তারা তোমরা কীভাবে বের করবে? আমরা কি জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে 13 আর এটা হচ্ছে 5 হচ্ছে লম্ব। এই ভূমিটা আমাদের বের করতে হবে। আমরা ধরলাম এটা হচ্ছে ভূমি। এটা কত হবে তাহলে? 13 স্কোয়ার বিয়োগ 5 স্কোয়ার। 13 স্কোয়ার হচ্ছে 169, 5 স্কোয়ার হচ্ছে 25। 169 থেকে 25 বিয়োগ করলে আমরা পাবো 144, তার মানে 12। রুট 144 মানে 12, তাহলে ভূমি পেলাম 12। এবার উত্তরে যে পরিসীমা, তো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কী? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, যেখানে দৈর্ঘ্য হচ্ছে 5 আর 12, 12 যোগ 5, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হলো। তাহলে দেখো 2 গুণ 12 আর 5 হচ্ছে 17, 17 2 34, পরিসীমা পেলাম 34। এটাই উত্তর, অপশন এ। এরপরে 91 দাগেরটা দেখো, দুটি সংখ্যার যোগফল 45, সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ, তাহলে সংখ্যা দুটির লসাগু কত? তো দেখো প্রথম লাইনে কি আছে? দুটি সংখ্যার যোগফল। আমরা সংখ্যা দুটি একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই ধরলাম, যোগফল হচ্ছে 45। আর কি বলেছে? সংখ্যা দুটির বিয়োগফল মানে এক্স বিয়োগ ওয়াই। এটা কি? এটা হচ্ছে তাদের যোগফলের 1/9 অংশ। আমাদের যোগফল কত পেলাম এখানে? এই তো বলেছে তা সংখ্যা দুটির বিয়োগফল তাদের যোগফলের 1/9 অংশ। আমরা এখানে যোগফল কত? 45 পেলাম। এই বিয়োগফল হবে 45-এর 1/9 অংশ, তার মানে 9 5 45। তাহলে আমরা পেয়ে গেলাম দেখো এক্স প্লাস ওয়াই সমান 45, এক্স মাইনাস ওয়াই সমান 5। উত্তরে আমাদের দিয়েছে সংখ্যা দুটির লসাগু কত। তার মানে প্রথমে আমাদের সংখ্যা দুটি বের করতে হবে, আর এখান থেকে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে। তার মানে এক্সের মান কীভাবে বার করবো? এর আগেও যোগ এর আগেও যোগ, প্লাসে প্লাসে প্লাস, 45 যোগ 5 বাই 2 মানে 45 আর 5 50 বাই 2 মানে 25। ওয়াই সমান কত বেরোবে? প্লাসে মাইনাসে মাইনাস, 45 বিয়োগ 5 বাই 2, 40 বাই 2 মানে 20। তাহলে 25 আর 20 লসাগু কত হবে? 25 আর 20 লসাগু হবে 100। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপর 92 দাগেরটা দেখো, একটি মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি, স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিমি যায়, স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে? তো আমরা যেখানে যেটা বলেছে সেটাই বসিয়ে দেবো এরকম স্ট্রাকচারে। স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি যায়, 1 ঘন্টায় 2 কিমি মানে কি? স্রোতের বিপরীতের গতি হচ্ছে 2 কিমি প্রতি ঘন্টা। 1 ঘন্টায় 2 কিমি মানে তাই 2 কিমি প্রতি ঘন্টা, বিপরীতে মানে প্রতিকূলে, তাহলে এখানে লিখব 2। আর কি বলে দেওয়া আছে? অনুকূলে 10 মিনিটে যাচ্ছে 1 কিমি। এটা কিন্তু কিমি ঘন্টায় যাচ্ছে না, এটা ঘন্টায় যাচ্ছে, সরি এটা ঘন্টায় যাচ্ছে, কিন্তু এই যে অনুকূল বলেছে এটা, সেটা কিন্তু ঘন্টায় নয়। তাহলে প্রথম কাজ হবে আমাদের ঘন্টায় করা। দেখো 10 মিনিটে যদি 1 কিমি যায়, 1 মিনিটে কতটা যাবে? 60 মিনিটে কতটা যাবে? তার মানে 6 কিমি প্রতি ঘন্টা। এটা কি পেলাম? অনুকূলের, সরি হ্যাঁ স্রোতের অনুকূলে 6 কিমি প্রতি ঘন্টা, তাহলে অনুকূলের নিচে লিখলাম 6। বলেছে স্থির জলে 5 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে এই যে অনুকূলে 6 আর প্রতিকূলে 2, এর হিসাবে স্থির জল মানে নৌকা, নৌকায় কত হবে? নৌকা সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2 মানে 6 আর 2 8, 8 বাই 2 মানে 4। নৌকা পেলাম 4 কিমি প্রতি ঘন্টা। তো দেখো 4 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 4 কিমি প্রতি ঘন্টা মানে কি? 4 কিমি যায় 1 ঘন্টা, সেটাই লিখবো 4 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। 1 কিমি কত যাবে? উত্তরে চেয়েছে 5 কিমি, 5 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে এটাই করব, 4 ইন্টু 5, 5/4 ঘন্টা, 5/4 ঘন্টা, এটাই উত্তর। তো এরকমভাবে বলে দেওয়া নেই, তার মানে দেখো মিনিটে করব, 60, 4 15 60, 5 15 75, 75 মিনিট মানে কত? 1 ঘন্টা, 1 ঘন্টা 60 মিনিট হয়ে গেল আর 15 মিনিট থাকলো, 1 ঘন্টা 15 মিনিট, এটাই উত্তর, অপশন সি। এরপরে 93 দাগেরটা, অভয় একা 15 দিনে একটি কাজ করতে পারে, ভানু 12 দিনে করতে পারে আর চেতন 20 দিনে করতে পারে। একসাথে তারা কাজ শুরু করলো, চেতন 2 দিন পরে চলে গেল। অভয় ও ভানু কতদিন কাজ করে বাকি কাজ শেষ করবে?
তো প্রথমে আমরা স্ট্রাকচার তৈরি করব। তিনজন আছে, একটা হচ্ছে অভয়, একটা হচ্ছে ভানু, আর একটা হচ্ছে চেতন। চেতন আছে তিনজন। কী বলেছে, অভয় হচ্ছে 15 দিন, ভানু 12 দিন। অভয়ের নিচে হচ্ছে 15, ভানুর নিচে হচ্ছে 12, আর চেতন হচ্ছে 20। এরকম স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এর পরের লাইনে পড়ব। একসঙ্গে তারা কাজ শুরু করলো, চেতন 2 দিন পরে বিদায় দিল। একসঙ্গে শুরু করেছে কিন্তু, তার মানে কি চেতন 2 দিন পর চলে গিয়েছে। তাহলে প্রথম 2 দিন এও করলো, এও করলো, চেতনও করলো। এই 2 দিন করার পরে চেতন চলে গেল, মানে এটা আর ধরবো না। বাকি থাকলো অভয় আর ভানু। পরের লাইনে বলেছে অভয় আর ভানু কতদিন কাজ করে বাকি কাজ শেষ করবে। বাকি কাজ আমরা ধরলাম অভয় আর ভানু এক্স দিনে কাজটা শেষ করবে, এক্স দিনে বাকি কাজটা। তাহলে এক্সের মান আমাদের বের করলেই উত্তর বেরিয়ে যাবে। তাহলে 12, 15 আর 20 লসাগু হচ্ছে 60। 15 4 60 মানে 4 2 8 যোগ 4x। 12 5 60, 5 2 10, 5x যোগ 20 3 60, 3 2 6 সমান 1। তাহলে 4x আর 5x 9x হলো, সমান 60 থেকে আমরা বিয়োগ কত যাবে, 8 আর 10 হচ্ছে 18, 18 আর 6 হচ্ছে 24। 60 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 36। x সমান 36/9, 9 4 36। অভয় আর ভানু বাকি কাজটা 4 দিনে শেষ করতে পারবে। অপশন বি সঠিক উত্তর। এরপরে 94 দাগেটা দেখো, 10 বছর পর এ এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ। এ এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি হলে বি এর বর্তমান বয়স কত? তো আমরা এটা শুরু করবো শেষের দিক থেকে, মানে শেষের লাইনটা প্রথমে পড়ব। এ এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছরের বেশি। তাহলে এটা কিন্তু বর্তমান বলেছে, বর্তমান। এর বয়স বি এর থেকে 9 বছর বেশি। তাহলে বর্তমানে বি যদি এক্স হয়, এ কত হবে, এক্স যোগ 9। এটাই তো বলেছে, এর বর্তমান বয়স বি এর থেকে 9 বছর বেশি। বি যদি এক্স হয়, এ হবে এক্স যোগ 9। এটাই বলেছে। এবার প্রথমে লাইনে আসো। 10 বছর পরে এর বয়স, এটা কিন্তু বর্তমান, এটা 10 বছর পরে এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ। তাহলে প্রথমে এর কথা বলেছে, তাহলে এর লিখে নেব বর্তমানে এক্স যোগ 9। 10 বছর পরে এর বয়স মানে যোগ 10। এটা একটা হলো। আর কি বলেছে, এর বয়স 10 বছর আগে বি এর বয়স যা ছিল তার দ্বিগুণ। তাহলে বর্তমানে বি এর বয়স হচ্ছে এক্স, ধরলাম। 10 বছর আগে যা ছিল মানে এক্স বিয়োগ 10। 10 বছর আগে বলেছে এক্স বিয়োগ 10, যা ছিল তার দ্বিগুণ। দ্বিগুণ বলেছে মানে ইন্টু 2, এই দুটো সমান। তাহলে এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। তো দেখো এটা যোগ আকারে আছে, তার মানে এক্স যোগ 9 আর 10 হচ্ছে 19 সমান গুণ আকারে আছে 2x বিয়োগ 20। তাহলে দুটো এক্স থেকে এটা বিয়োগ চলে আসবে, মানে এক্স বিয়োগ 2x সমান -20 -39, সরি -19। তাহলে দেখো এক্স থেকে 2x বিয়োগ করলে -x সমান মাইনাসে মাইনাসে প্লাস। আসলে যোগ হবে সংখ্যা দুটির, কিন্তু চিহ্ন হবে বড় সংখ্যার আগে যেটা আছে সেটা, মানে 20 বড় -39, মাইনাস মাইনাস কেটে গেল, এক্স সমান হচ্ছে 39। উত্তরে আমাদের কী চেয়েছে, বলছে বি এর বর্তমান বয়স কত। আমরা বি এর বর্তমান বয়স কী ধরেছিলাম, এক্স, তার মানে উত্তর হচ্ছে 39। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 95 দাগেরটা, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12। যদি সব থেকে বড় বাহু আর সব থেকে ছোটো বাহুর পার্থক্য 15 সেমি হয়, তবে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য কত? তো দেখো খুবই সহজ, 3টি বাহুর অনুপাত বলেছে, সব থেকে বড় বাহু আর সব থেকে ছোটো। এখানে অনুপাতের হিসাবে সব থেকে বড় কোনটা, 12, সব থেকে ছোটো 7। তাহলে এদের পার্থক্য কত, 7 আর 12-এর পার্থক্য হচ্ছে 5। কিন্তু এখানে তো 5 বেরোলো, আমাদের এখানে বইয়ে বলে দিচ্ছে বড় আর ছোটোর মধ্যে পার্থক্য হচ্ছে 15। তাহলে আমরা কি লিখতে পারি যে এটা 5, 5 সমানই 15, এটা আমরা লিখতে পারি। 5 সমান হচ্ছে 15। একে কত, উত্তরে কী চেয়েছে, উত্তরে চেয়েছে তবে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এগুলির মধ্যে সব থেকে বড় কোনটা, 12, তার মানে এই 12-র মানটা আমাদের বের করতে হবে। 5 3 15, 3 12 36, সব থেকে বড় বাহু হচ্ছে 36, এটাই উত্তর।
অপশন ডি। এরপর 96 জায়গাটা দেখো, এক ব্যক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রি করে, যত পরিমাণ লাভ হয় 233 টাকায় বিক্রি করে সেই পরিমাণ ক্ষতি হয়। যখনই এরকম বলবে যে একটা নির্দিষ্ট টাকায় বিক্রি করে যে পরিমাণ লাভ হয় আর অন্য একটা নির্দিষ্ট টাকায় বিক্রি করে সেই সমান ক্ষতি হয়, তাহলে এখান থেকে ক্রয় মূল্য বের করার নিয়ম কি? দুটো সংখ্যার গড় করে দেবে। দুটি সংখ্যার গড় বের করলেই এখানে তোমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে। তাহলে ক্রয় মূল্য আমরা প্রথমে বের করব। একটা আছে 317 আর একটা 233। 317 যোগ 233 দুটো সংখ্যা, তাই গড় বের করার জন্য 2 দিয়ে ভাগ। এটা যোগ করলে হবে 550। 550/2 মানে 275। তাহলে ক্রয় মূল্য পেলাম 275। এরপরে কি বলেছে? বলেছে দ্রব্যটি 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য কত? 20% ক্ষতি মানে কি? যদি জিনিসটা 100 টাকা কিনে নিয়ে আসি, সেটা 80 টাকা বিক্রি করতে হয়েছে, তাহলে তো 20% ক্ষতি। তাহলে দেখো, এটাও ক্রয় মূল্য পেলাম, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। 20% ক্ষতি মানে, তাহলে এটা আমরা ক্রয় মূল্য পেলাম, এটা ক্রয় মূল্য। তাহলে আমরা লিখতে পারি 100 সমান 275। একে কত? আর বিক্রয় মূল্য চেয়েছে মানে এই 80। 80-র মানটা আমাদের বের করতে হবে। 25 দিয়ে কাটাকাটি যাবে, 25 4 100, 25 1 25, 25 1 25, 4 20 হচ্ছে 80। তাহলে দেখো 11 2 22 আর একটা শূন্য, 220। বিক্রয় মূল্য হচ্ছে 220। এটাই উত্তর, অপশন ডি। এরপরে 97, ভাজক 48, ভাগফল 596, ভাগশেষ 10, তাহলে ভাজ্য কত? তো দেখো, কোনটা ভাজ্য, কোনটা ভাজক, কোনটা ভাগফল, এটা তো আমাদের জানতে হবে প্রথমে। ভাজক হচ্ছে এটা, ভাজ্য, ভাগফল ভাগশেষ। ভাজক কত? 48 বলেছে, ভাগফল বলেছে 596, আর ভাগশেষ বলেছে 10। তাহলে ভাজ্য কত? এটা করার নিয়ম হচ্ছে ভাজক মানে 48 গুণ ভাগফল মানে 596 যোগ ভাগশেষ। ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে 48 আর 596 গুণ করলে যেটা হবে হচ্ছে 28,608। এই গুণটা তোমরা নিজেরা করে নেবে। 28,608 যোগ 10 মানে 28,618। এবার দেখো, এটা যদি মনে না থাকে কোনটার সাথে কোনটা গুণ করতে হবে, যদি মনে না থাকে তোমরা কী করবে, যে কোনো একটা সংখ্যা নেবে আর সেটাকে ভাগ করবে, এমন সংখ্যা দিয়ে ভাগ করবে যেন সম্পূর্ণ ভাগ না যায়। যেমন ধরো 9কে ভাগ করলে 2 দিয়ে, তাহলে কত যাবে? 2 4 8, 1 ভাগশেষ থাকলো। তাহলে এই যে 2 4 1, এগুলো কী করলে এই 9 আসছে? ভাজ্য। কী করলে 9 আসছে সেটা তোমরা দেখে নেবে। দেখো, এই দুটো যদি গুণ করে 2 আর 4 8 যোগ 1, 2 গুণ 4 যোগ 1, 9 আসছে। তার মানে কি? এটা কি? এটা হচ্ছে ভাজক, 4টা হচ্ছে ভাগফল, 1টা হচ্ছে ভাগশেষ। এভাবে তোমরা বুঝে নেবে। 2 গুণ 4 যোগ 1, তো এটা রাফ, এটা হচ্ছে অঙ্ক। 28,618, অপশন বি সঠিক উত্তর। এরপরে 98 জায়গাটা দেখো, 3টি ঘন্টা একসাথে বাজার পর 1.2 মিনিট, 1.6 মিনিট, 2.7 মিনিট অন্তর বাজে। ঘন্টাটির 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? তো প্রথমেই আমাদের কী বের করতে হবে, যে 3টি ঘন্টা কতক্ষণ পরে একসঙ্গে বাজবে। আর এটা বের করার নিয়ম কি? শুধুমাত্র লসাগু করে দেবে। তাহলে দেখো, 1.2 আছে, 1.6 আর হচ্ছে 2.7, এই 3টি লসাগু করবো। এবার দশমিক তোলার জন্য কী করবো, নিচে একটা 10 দেবো, এরও 10, এরও 10, এরও 10। এবার লসাগু করার নিয়ম কি? লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু। যেটা চাইবে, লসাগু চাইলে ওপরের কটার লসাগু, নিচের কটার গসাগু। আবার যদি এখানে গসাগু চাইতো, যেটা চাইবে সেটা হচ্ছে ওপরেরটা, গসাগু চাইলে ওপরের কটার গসাগু, নিচের কটার লসাগু। তাহলে ওপরের কটার লসাগু কত হবে? 12, 16 আর 27, এদের লসাগু হবে 432। আর গসাগু হবে 10, 10 আর 10, গসাগু 10। তার মানে সম্পূর্ণ লসাগু পেলাম 43.2। এটা পেলাম লসাগু। মানে এই যে 43.2 মিনিট পরে এই 3টি ঘন্টা একসাথে বাজবে। উত্তরে আমাদের এটা চাইনি, উত্তরে চেয়েছে 3টি ঘন্টা পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত, মানে এই 43.2 মিনিট পর্যন্ত, এই সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে। তাহলে শুধুমাত্র ভাগ করে দেবো। 43.2, প্রথম ঘন্টা কোনটা? 1.2। এই যে 1.2 মিনিট, 1.2 দিয়ে ভাগ করব,
দশমিক দশমিক উঠে গেল। আর এখানে দেখো একবারে কাটাকাটি যাবে, 12 3 36, 12 6 72, 36 বার। এটাই উত্তর, 36 বার বাজবে। অপশন এ সঠিক উত্তর। এরপর 99 দাগেরটা, এক ব্যবসায়ী দ্রব্য 1 কেজির পরিবর্তে 1250 গ্রাম দেয়। 1 কেজির পরিবর্তে 1250, তার মানে কি 1 কেজি মানে 1000, এর পরিবর্তে 1250 দিল। আর ক্রয় মূল্যের ওপর 25% লাভে বিক্রি করে। ক্রয় মূল্য যদি 100 হয়, বিক্রি করেছে 125 টাকায়। এবার এই একটা শূন্য আমরা কেটে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে উত্তরে চেয়েছে প্রকৃত লাভ বা ক্ষতি কত। তাহলে লাভ বা ক্ষতি কী হলো? কোনো লাভ বা ক্ষতি হলো না। 125 টাকার জিনিসটা 125 টাকার জিনিসটা 125 টাকা দিয়ে বিক্রি করলো, তাহলে কোনো লাভ হলো? কোনো লাভ বা ক্ষতি কিছুই হলো না। অপশন সি সঠিক উত্তর। এরপরে 100 দাগেরটা দেখো, এক্স প্লাস 1/x সমান 2, এক্সের পাওয়ারে 4 প্লাস 1/x এর পাওয়ারে 4, এর মান কত? তো এটা আমরা বেসিকে করব। দেখো এক্সের পাওয়ারে 4 প্লাস 1/x এর পাওয়ারে 4, তার মানে কী লিখতে পারি এটা? এক্সের স্কোয়ার তার স্কোয়ার যোগ 1/x এর স্কোয়ার তার স্কোয়ার, সে একই হলো। এবার দেখো এই ব্র্যাকেটের ভেতরেটুকু যদি এ ধরি, আর এখানে আছে স্কোয়ার, এ এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার, এর সূত্র কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার। এই ব্র্যাকেটের ভেতরে সম্পূর্ণটা কিন্তু এ, এটা এ বাই 1/a, এ স্কোয়ার এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab, 2 গুণ এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। তাহলে এবার দেখো এই এক্স স্কোয়ার কেটে গেল, থাকলো কি তাহলে? এক্স স্কোয়ার যোগ 1/x স্কোয়ার তার স্কোয়ার বিয়োগ 2, এটুকু থাকলো। এবার দেখো আমরা এই ভেতরের অংশটুকু নিয়ে, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে নিয়ে আরও একবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2ab, এটুকু পেলাম। এর পাওয়ারে ছিল স্কোয়ার, এই যে স্কোয়ারটা স্কোয়ার মাইনাস 2। তাহলে দেখো এই যে এক্স মাইনাস 1/x এর মান কিন্তু বইয়ে বলে দেওয়া আছে, কত বলা আছে? 2। তাহলে 2, এটুকুর মান হচ্ছে 2, 2 স্কোয়ার মানে 4, যোগ এই এক্স কেটে গেল, যোগ 2 থাকলো, এটুকুর স্কোয়ার বিয়োগ 2, 4 আর 2 6, 6 স্কোয়ার মানে 36, বিয়োগ 2 মানে 34, এটাই উত্তর 34। অপশন ডি সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং তোমাদের কাছে ভিডিও শেষে আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।